হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কাসালভেনিয়া সিজন 4 এর কাহিনী জানবো, যেটা হলো ফাইনাল সিজন। আর যদি তোমরা আগের দুইটা ভিডিও না দেখে থাকো তাহলে দেখে আসো, নয়তো এখানে কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে 200 লাইক চাই, দয়া করে কমপ্লিট করে দিও। আর যাদের এই সিরিজটা পছন্দ হচ্ছে তারা কমেন্টের মধ্যে এই সিরিজটার নাম লিখে দিও। তো চলো দেরি না করে আমরা সিজন 4 এর কাহিনীটা জেনে নেই। তো সিজন 4 এর শুরু হয় ট্রেভার এবং সাইফাকে দেখিয়ে, যারা সিজন 3 এর পরে তাদের নতুন জার্নিতে বের হয়ে গেছে। আর রাস্তার মধ্যেই তারা অনেকগুলো ডার্ক ক্রিচারের সাথে লড়াই করে, তাদের কিছু কঙ্কালের সাথে লড়াই করতে হয়, আর একটা নেক্রোম্যান্সার যে এই কঙ্কালগুলোকে কন্ট্রোল করছিল। কিন্তু সাইফা এবং ট্রেভার মিলে তাদের সবাইকে খালাস করে দেয়। তারা আরো কিছু নাইট ক্রিচারকে খুঁজে পায় যারা ড্রাকুলার ছবিকে ঘিরে পূজা করছিল, এবং তারা দুজন এগুলোকেও শেষ করে দেয়। আর একটা চার্চের মধ্যে তারা একটা ভ্যাম্পায়ারের সন্ধান পায় যে এক ধরনের এক্সপেরিমেন্ট করছিল। আসলে সে এখানে ড্রাকুলাকে আবারও জীবিত করার চেষ্টা করছিল। অবশ্যই সাইফা এবং বেলমন্ট তাকে এটা করতে দেয় না এবং সেখানেই তাকে মেরে ফেলে। আর এখানে আমরা দেখতে পাই যে এই ঘটনাগুলোর কারণে সাইফা মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছে। সাইফার মনে হয় যে সে ধীরে ধীরে ট্রেভারের মতো হয়ে যাচ্ছে। আর সকাল সন্ধ্যা ভ্যাম্পায়ার এবং নাইট ক্রিচারদের সাথে লড়াই করে সে একেবারেই বিরক্ত। তারপরে তারা একটা কাল্ট খুঁজে পায় যারা বাচ্চাদেরকে কুরবানি দিচ্ছিল, আর সাইফা এবং ট্রেভার তাদেরকে মেরে বাচ্চাগুলোকে বাঁচিয়ে ফেলে। আর তারা এখানে এটাও জানতে পারে যে এই কাল্টের লোকেরা গ্রিন রিপারকে পূজা করছে। গ্রিন রিপার এমন একটা এন্টিটি যেটাকে ডেথ বলা হয়। তারা দুজনে জার্নি করতে করতে ফাইনালি তার্গোভিস্তা শহরে চলে আসে, যেখানে সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে। চারিদিকে মারামারি, কাটাকাটি আর নাইট ক্রিচারের আতঙ্ক এখনো শেষ হয়নি। একটা অস্ত্রশালার বেসমেন্টের মধ্যে লোকেদের লাশের স্তূপ বানিয়ে রাখা হয়েছে। আর এখানেই বেলমন্ট এবং সাইফাকে আরো কিছু ভ্যাম্পায়ারকে মেরে খালাস করতে হয়, যেগুলো অস্ত্রশালা থেকে অস্ত্র নেওয়ার জন্য এসেছে। আর আমরা দেখতে পাই যে দূর থেকে দুইজন ভ্যাম্পায়ার ট্রেভার এবং সাইফার উপরে নজর রাখছিল। আর এই ভ্যাম্পায়ার দুইটার মধ্যে থেকে একটার নাম আমরা জানতে পারি ওয়ার্নি। ওয়ার্নি এটা বলে যে সে এক সময় ড্রাকুলার রাইট হ্যান্ড ছিল, আর ড্রাকুলার তাকে তার্গোভিস্তা দেওয়ার কথা ছিল। কিন্তু সে এখন এখানে ট্রেভার এবং সাইফাকে দেখে একেবারেই খুশি না। অন্যদিকে আলুকার্ট তার কাসালের ভিতরে মুলার জুসের নেশায় নিজের সময় কাটায়। আমরা এটা দেখতে পাই যে আলুকার্ট এখানে একা থাকতে থাকতে ঠিক ড্রাকুলার মতো হয়ে যাচ্ছে। তখনই হঠাৎ করে আলুকার্টের ক্যাসেলের দিকে একটা ঘোড়া আসে, যেটার মধ্যে একটা মানুষের লাশ ছিল। ওই লাশটার হাতের মধ্যে একটা চিঠি ছিল, যেটার মধ্যে ড্যানিস্টি নামের জায়গার লোকেরা আলুকার্টের কাছ থেকে সাহায্য চাইছে। কারণ হলো তাদের উপরে কনস্ট্যান্টলি নাইট ক্রিচার এবং ভ্যাম্পায়াররা হামলা করছে। আর ওই জায়গাটা ড্রাকুলার ক্যাসেল থেকে মোটামুটি 20 মাইল দূরে ছিল। আর আলুকার্ট সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ হলো যে বেচারা একাকিত্বে একেবারে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে আলুকার্ট ওই মেসেঞ্জারের লাশটাকে সম্মানের সাথে দাফন করে দেয়। আর এতে আমরা বুঝতে পারি যে আলুকার্টের হিউম্যানিটি এখনো শেষ হয়নি, তার মধ্যে হিউম্যানিটি এখনো বেঁচে আছে, যে কারণেই তো সে মানুষটাকে সম্মানের সাথে দাফন করে দিল। সিজন 3 তে আমরা দেখেছিলাম স্টেরিয়াতে হেক্টর লেনোরের গোলাম হয়ে গেছে, কিন্তু তারপরেও লেনোর হেক্টরকে খুব ভালো ফ্রিডম দিয়ে রেখেছে। তার নিজের পার্সোনাল রুম আছে, লাইব্রেরি আছে, আর সে কার্মিলার প্রাইভেট কালেকশন থেকে মুলার জুস খেতে পারে। শুধু তাই না, হেক্টরের কাছে একটা ম্যাজিক্যাল মিররও রয়েছে, যেটার সাহায্যে হেক্টর গোপনে ওয়ার্নির সাথে আলোচনা করে। এখানে তাদের আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারি যে তারা কিছু একটা প্ল্যান করছে, যেটা অবশ্যই ভালো কিছু তো হবে না। এখানে আমরা হেক্টরকে আরো একটা আজব জিনিস করতে দেখতে পাই। হেক্টর কিছু আজব পাথরকে কার্মিলার প্রাসাদের ফাটলগুলোর মধ্যে রেখে দেয়। এই পাথরগুলোর কাজ কি সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। এদিকে লেনোর কাসলের মধ্যে বিরক্ত হয়ে গেছে, কারণ কার্মিলার যুদ্ধের প্ল্যান তার একদমই ভালো লাগে না। আর এটার কারণ হলো যুদ্ধে অনেক সাধারণ মানুষেরা মারা যায়, যেটা লেনোর একেবারেই পছন্দ করে না। আর এই কথাগুলো লেনোর হেক্টরের সাথে শেয়ার করে বলে যে হেক্টরকে যত তাড়াতাড়ি সম্ভব তার হ্যামারকে তৈরি করতে, কারণ তাদের প্ল্যান হেক্টরের নেক্রোমেন্সির উপরে নির্ভরশীল। আর এখানে আমরা এটাও জানতে পারি যে হেক্টর শুধু একটা ম্যাজিক্যাল হ্যামারের মাধ্যমেই নিজের নাইট ক্রিচারগুলোকে বানাতে পারে। আর এই ম্যাজিক্যাল হ্যামার বানাতে হেক্টরের 1 সপ্তাহ সময় লাগবে। তবে কার্মিলা হেক্টরকে সম্পূর্ণ বিশ্বাস করে না। আর হেক্টরের এত সময় নেওয়ার কারণে সে হেক্টরের উপরে রেগেছিল। কার্মিলা যে কোনো ভাবে পুরো দুনিয়াকে নিজের কন্ট্রোলে আনতে চায়, আর এতে তার কিছুই যায় আসে না এতে কত মানুষ মারা যাবে। এর মধ্যেই তার্গোভিস্তারের মধ্যে সাইফা এবং ট্রেভার রাত কাটানোর জন্য একটা বাড়িতে আসে, যেটা প্রায় ভাঙাচোরা ছিল। যেখানে তাদের সাথে সাক্ষাৎ হয় ওয়ার্নি আর তার সাথে রেডকো আর কিছু নাইট ক্রিচারের। এখানে সাইফা এবং বেলমন্ট নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করে, যদিও ওয়ার্নি এবং রেডকো দূর থেকে তাদের লড়াইকে দেখে। তখনই ফাইটের মাঝখানে সেখানে জ্যামফির এসে পৌঁছায়, যে তার্গোভিস্তা শহরের আন্ডারগ্রাউন্ড কোর্টের হেডগার্ড। জ্যামফির বেলমন্ট এবং সাইফাকে লড়াই করতে সাহায্য করে। লড়াই শেষে জ্যামফির তাদেরকে বলে যে
ড্রাকুলার প্রথম অ্যাটাকের পরে তার্গো বিস্তারের রয়্যাল ফ্যামিলি বেঁচে গেছে, আর এখন সে তার্গো বিস্তারে আসা নাইট ক্রিচারদের সাথে লড়াই করে তাদেরকে রক্ষা করে। সে এই কাজ করতে ট্রেভার এবং সাইফার কাছে সাহায্য চায়, তবে তারা এখনো একে অপরকে বিশ্বাস করতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে ওয়ার্নি এবং রেডকো তার্গো বিস্তার শহরের আন্ডারগ্রাউন্ড কোর্টের সন্ধানে ছিল, যেন তারা সেখানে থাকা ম্যাজিক্যাল ওয়েপেনগুলোকে চুরি করতে পারে। লড়াইয়ের পরে ট্রেভার একটা নাইট ক্রিচারের কাছ থেকে অদ্ভুত একটা পাথর পায়, যেটাকে ট্রেভার নিজের কাছেই রেখে দেয়। আর এই পাথরটা কি সেটা আমরা পরে জানতে পারবো। তখন আমাদের আইজ্যাককে দেখানো হয় যে নিজের নাইট ক্রিচারদের সাথে ছিল, যেখানে আইজ্যাক তার নাইট ক্রিচারের আর্মিকে ডেড বডিগুলোকে দাফন করার অর্ডার দিয়েছে, যাদের মৃত্যু সিজন 3 মধ্যে হয়েছিল। এর মধ্যেই ওই নাইট ক্রিচারটা আইজ্যাককে জিজ্ঞাসা করে যে সে এটা কেন করছে। আসলে নাইট ক্রিচারটা আইজ্যাকের কাছ থেকে এটা জানতে চায় যে তাদের কাজ হলো সবকিছুকে মেরে ফেলা, ধ্বংস করা, কিন্তু তারা এখানে মৃত মানুষদের লাশ কেন দাফন করছে। তার সাথে সাথে আইজ্যাক নাইট ক্রিচারের ব্যবহার করে শহরের ঘরগুলোকে মেরামত করছিল, এটার সম্পর্কেও এই নাইট ক্রিচারটা জানতে চায়। তখন আইজ্যাক একটা গভীর কথা বলে, যেটার মিনিং আসলেই অনেক গভীর। আইজ্যাক বলে যে একটা হ্যামারের ব্যবহার করে যে কোনো জিনিসকে ভাঙাও যায়, আবার তৈরিও করা যায়। আইজ্যাক সেখানে ওই নাইট ক্রিচারটাকে একটা ব্লুবেরি ফল খেতে দেয়, আর সেটা খাওয়ার পরে এই নাইট ক্রিচারের এত ভালো লাগে যে সে আইজ্যাকের কাছ থেকে আরো একটা ফল চায়। তো আইজ্যাক তাকে এটা বুঝায় যে যেটাকে তুমি ন্যাচারাল মনে করো সেটা হয়তো সঠিক নাও হতে পারে। আইজ্যাক এখনো নিজের প্রতিশোধ নেওয়ার প্ল্যানকে চেঞ্জ করেনি, কিন্তু এবার হয়তো আইজ্যাক সেটা করতে অন্য কোনো রাস্তার ব্যবহার করবে। গত সিজনে ওই বুড়ো জাদুকরকে মারার পরে আইজ্যাকের নিজের একটা এজেন্সি তৈরি হয়েছে, কিন্তু এর আগে আইজ্যাক একটা ড্রাকুলার লোক ছিল, যেখানে ড্রাকুলা আইজ্যাককে যেটা বলতো আইজ্যাক সেটাই করত। কিন্তু এখন আইজ্যাক নিজের ইচ্ছাতে কিছু করতে চায়। তখনই ম্যাজিক ক্রিস্টালের মধ্যে ওয়ার্নি আইজ্যাকের কাছে কল করে, যেখানে ওয়ার্নি আইজ্যাককে ড্রাকুলাকে ফিরিয়ে আনার কথা বলে। তবে আইজ্যাক এখন আর ড্রাকুলাকে জীবিত করতে চায় না। আইজ্যাক ওয়ার্নিকে বলে যে ড্রাকুলার এখন রেস্ট নেওয়ার সময়, আর আমিও নিজের ইচ্ছাতে কিছু করতে চাই। তার মানে হলো আইজ্যাক এখন আর ড্রাকুলার কোনো ফলোয়ার না, আইজ্যাকের নিজের একটা স্বপ্ন রয়েছে, যেটাকে আইজ্যাক নিজের মতো করে কমপ্লিট করতে চায়। এদিকে মোরানা এবং স্ট্রেগা যুদ্ধের প্ল্যানকে কার্যকর করার জন্য স্টেরিয়া থেকে বাইরে এসেছে, কিন্তু তারাও কার্মিলার প্ল্যানের কারণে তেমন খুশি না। তারা সারা জীবন ভরে যুদ্ধ করে আসছে, যে কারণে তারা এখন বিরক্ত হয়ে গেছে। আর ঠিক তখনই তাদের উপরে হামলা করে দেওয়া হয়, আর এটা ছিল দিনের সময়, মানে সূর্যের আলো পড়লেই তো ভ্যাম্পায়ারদের কাম তামাম হয়ে যায়। তবে স্ট্রেগার কাছে একটা স্পেশাল স্যুট রয়েছে, যেটা পরে সে দিনের আলোতেও লড়াই করতে পারবে। আর সে মোরানাকে সূর্যের আলো থেকে বাঁচানোর জন্য একটা কফিনের মধ্যে বন্ধ করে দেয়। স্ট্রেগা এত শক্তিশালী ছিল যে সে সেখানে আক্রমণ করা সকল মানুষকে খুব সহজেই মেরে ফেলে। তবে স্ট্রেগা এটা বুঝতে পারে যে এই লোকগুলো তাদের উপরে হামলা করতে এই জন্য এসেছে কারণ তারা ভয় পেয়ে রয়েছে। মোরানা এবং স্ট্রেগা এই যুদ্ধতে একেবারে বিরক্ত হয়ে গেছে, যেগুলোতে শুধু সাধারণ মানুষেরাই মারা যায়। আর ঠিক তখনই তাদের কাছে কার্মিলার একটা মেসেজ আসে, যেখানে কার্মিলা বলে যে হেক্টর নাইট ক্রিচার বানানো শুরু করে দিয়েছে, এই জন্য তাদেরকে স্টেরিয়া ফিরে আসতে হবে। এদিকে সাইফা এবং ট্রেভার জামফিরের উপরে সম্পূর্ণ ভরসা করে না, কারণ তারা দ্বিতীয়বারের মতো কারো জালে পড়তে চায় না। কিন্তু জামফির তাদেরকে তার্গো বিস্তারের রয়্যাল আর্মির মধ্যে যুক্ত করতে চায়। এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাই, ট্রেভার যে পাথরটা নাইট ক্রিচারদের কাছ থেকে পেয়েছিল সেটা একটা ম্যাজিক্যাল ড্রেগারের মধ্যে খুব ভালোভাবে ফিট হয়ে যায়। আর এটা ওই ড্রেগার যেটা বেলমন্ট অস্ত্রশালা থেকে পেয়েছিল। বেলমন্ট এবং সাইফা আইজ্যাকের মতো কারো কন্ট্রোলে থাকতে চায় না, কারণ তারা এখন থেকে অন্য কারো লড়াইয়ে সামিল হতে চায় না। কারণ হলো তারা এখন নিজেদের জীবনের লক্ষ্য খুঁজে বের করতে চায়। এটাই কারণ ছিল যে ট্রেভার জামফিরের লড়াইয়ে পার্ট নিতে দ্বিধাবোধ করে। এদিকে আলুকার্ট ডাইনেস্টি নামের গ্রামে পৌঁছায়, যেখানে নাইট ক্রিচাররা তাদের উপরে হামলা করে দিয়েছে। আলুকার্ট এই নাইট ক্রিচারগুলোকে নিজের ম্যাজিক্যাল ওয়েপেনের মাধ্যমে খুব সহজেই খালাস করে দেয়। আর ভিলেজের হেড ওমেন গ্রেটা তাকে বলে যে কিভাবে 4 রাত ধরে নাইট ক্রিচাররা তাদের উপরে আক্রমণ করছে। গ্রেটা তার মেসেঞ্জার মারিয়াসের সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে আলুকার্ট গ্রেটাকে মেসেঞ্জারের ডেথ সম্পর্কে বলে দেয়। আর এখানেই বন্ধুরা আমরা সেনজামিনকে দেখতে পাই, যে সেনজামিন সিজন 3-তে পোর্টালের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় সেনজামিন ডাইনেস্টি কিভাবে পৌঁছেছে, যেখানে সেনজামিনের রেপুটেশন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। আর কিভাবে সেনজামিন নিজের ওয়াইফকে ইনফাইনাইট করিডোরের মধ্যে হারিয়ে ফেলেছে, আর কিভাবে সে সিজন 3-র মধ্যে ইনফাইনাইট করিডোরের ভিতরে ঢুকে গিয়েছিল। আর সেখানেই সেনজামিনের আরো একটা অ্যালকামিস্ট অথবা ম্যাজিশিয়ানের সাথে দেখা হয়, যে সেনজামিনকে বলেছে যে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য সেনজামিনকে স্যাক্রিফাইস দিতে হবে। ওই জাদুকর সেনজামিনকে এটাও বলে যে অ্যালকামির আলটিমেট গোল হলো স্পিড এবং ম্যাটারের মিশ্রণ, মেল এবং ফিমেলের মিলন, যেটা ইনফাইনাইট করিডোরকে কন্ট্রোল করতে পারে। তার কথাগুলো শুনে এটা
মনে হচ্ছিল যে এই কথাগুলোর সাথে ড্রাকুলার রিজারেকশনের কানেকশন আছে। এই ম্যাজিশিয়ান সেনজামিনকে একটা চাবি দেয় যেটার মাধ্যমে সেনজামিন ইনফাইনাইট করিডোরকে যে কোনো জায়গায় ওপেন করতে পারবে। শুধু তাই না, আমাদেরকে এটাও দেখানো হয় যে সেনজামিন নিজের জার্নিকে কিভাবে কন্টিনিউ করেছে, যেখানে সেনজামিন নিজের এথিক্স এবং মোরালসকে স্যাক্রিফাইস করে দেয়। এখন সেনজামিন নিজের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য সবকিছু করতে পারে। আর এই জন্যই সেনজামিন সাক্ষাৎ করে ওয়ার্নির সাথে, যেখানে সেনজামিন ওয়ার্নিকে অফার করে ড্রাকুলাকে রিজারেকশন করার। কিন্তু এই আলোচনার মধ্যে সেনজামিন ওয়ার্নিকে তেমন সম্মান করে না। কিন্তু সেনজামিনের এই প্ল্যান ওয়ার্নির জন্য আসলেই অনেক কার্যকারী হবে। সিন বর্তমানে আলুকার্ড এবং গ্রেটার কাছে চলে আসে, যেখানে আলুকার্ড গ্রেটাকে পরামর্শ দেয় এই গ্রামের লোকেদের সুরক্ষার জন্য তাদের সবাইকে আলুকার্ডের ক্যাসেলের মধ্যে আশ্রয় নেওয়া উচিত। আর সেখানে সেনজামিনও যেতে চায়, তবে এর মধ্যে সেনজামিনের উদ্দেশ্য কি সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে গ্রেটা সেনজামিনকে একটুও বিশ্বাস করে না। আর আমরা সেনজামিনের কাছ থেকে এটা জানতে পারি যে ইনফাইনাইট করিডোরের ভিতরে এত সময় থাকার কারণে হয়তো সেনজামিনের উপরে ডার্ক ম্যাজিকের ছাপ রয়েছে। আর গ্রেটা এই বিষয়ে সেনজামিনের উপরে সন্দেহ করে। আগে আমরা ট্রেভার এবং সাইফাকে লড়াই করতে দেখেছি, কিন্তু এবার আমরা আলুকার্ডকে লড়াই করতে দেখতে পারি। অবভিয়াসলি আলুকার্ড ট্রেভার এবং সাইফা থেকে বেশি শক্তিশালী, যে কারণে আলুকার্ডের নাইট ক্রিচারগুলোকে মারতে তেমন কষ্ট হয় না। আসলে আলুকার্ড গ্রেটার গ্রামবাসীকে নিজের ক্যাসেলে নিয়ে যাচ্ছে, তখনই নাইট ক্রিচাররা তাদের উপরে হামলা করে দেয়। এদিকে আমাদের হেক্টরকে দেখানো হয় যে নাইট ক্রিচার বানাতে ব্যস্ত, আর হেক্টরের নাইট ক্রিচার বানানোর সাথে সাথেই সেগুলোকে মিশনে পাঠিয়ে দেওয়া হয়। তবে লেনোরের নাইট ক্রিচার বানানোর প্রসেস একেবারেই পছন্দ হয় না, এটা তার কাছে একেবারে জঘন্য লাগে। কার্মিলা ওই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল, কারণ কার্মিলা সারাক্ষণ যুদ্ধের প্ল্যানিং বানিয়ে কাটিয়ে দেয়। আর শুধু তাই না, যদি কার্মিলা পুরো দুনিয়ার মধ্যে রাজত্ব করতে শুরু করে দেয়, তখন লেনোরের ডিপ্লোমেসির কোনো দরকারই হবে না। আর তখন হয়তো লেনোরের কার্মিলার দরকার থাকবে না। এখানে তার চিন্তার বিষয় আরো একটা ছিল, ড্রাকুলা হেক্টরকে মিথ্যা বলে তাকে ব্যবহার করেছে, আর কার্মিলা ঠিক সেটাই করছে। এদিকে আমাদের আবারও আলুকার্ডকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আলুকার্ড লাকাদার ওই নাইট ক্রিচারগুলোকে মারছিল যেগুলো মানুষদের উপরে হামলা করছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই যে আলুকার্ড এবং গ্রেটার মধ্যে ভাব জমতাছে। অন্যদিকে তার্গো বিস্তারের মধ্যে সাইফা এবং ট্রেভারও জামফির সম্পর্কে জানার চেষ্টা করছে, কারণ তাদের জামফিরের প্রতিটা আচরণকেই একেবারে আজব মনে হচ্ছে। বেলমন্ট এবং সাইফা হঠাৎ করে দেখতে পায় যে জামফির সাধারণ মানুষদেরকে খাবার ছিনিয়ে নিয়ে তার রাজা এবং রানীর জন্য নিয়ে যায়। এখানে সন্দেহজনক হলো যে বেলমন্ট এবং সাইফা এখনো জামফিরের রাজা এবং রানীকে দেখেনি। জামফিরের খাবার ছিনিয়ে নিয়ে যাওয়ার কারণে তার্গো বিস্তারের বেঁচে যাওয়া মানুষগুলো কিছুই খেতে পারছে না। এখানে ট্রেভার এটা ভাবতে শুরু করে যে যদি তার্গো বিস্তার শহরের নিচে এমন টানেল থাকে যেখানে রয়্যাল কোর্টকে লুকিয়ে রাখা যাবে, তাহলে ওই টানেলগুলোর মধ্যে এমন জায়গাও তো থাকতে পারে যেখানে ভ্যাম্পায়াররা লুকিয়ে থাকবে। মানে যদি মানুষ থাকতে পারে তাহলে ভ্যাম্পায়ার থাকবে না কোন কারণে? তখনই মাটির নিচ থেকে একটা নাইট ক্রিচার বের হয়, যেটা জামফিরের দিকে যেতে শুরু করে। আর শুধু তাই না, এই নাইট ক্রিচারটা জামফিরের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল পিন লাগিয়ে দেয়। হতে পারে এটা ট্র্যাকিং অথবা কোনো কন্ট্রোল করার মতো জিনিস। সিন শিফট হয় আইজ্যাকের উপরে, যেখানে আইজ্যাক নিজের নাইট ক্রিচারের আর্মি নিয়ে কার্মিলার ক্যাসেলের মধ্যে হামলা করে দিয়েছে। আইজ্যাক এখানে নিজের আর্মিকে অর্ডার দেয় যে হেক্টরকে জীবিত রাখার জন্য, কারণ আইজ্যাক চায় হেক্টরের কাছ থেকে পার্সোনালি প্রতিশোধ নিতে। আর আইজ্যাকের এই আক্রমণের কারণে কার্মিলা অনেক বেশি রেগে রয়েছে। এদিকে হেক্টর লেনোরের জীবন নিয়ে চিন্তিত ছিল, যে কারণে হেক্টর লেনোরের সুরক্ষার জন্য প্রথমেই সবকিছু রেডি করে রেখেছে। হেক্টর আগে থেকেই বাকিদের সাথে যোগাযোগ রেখেছে, যে কারণে হেক্টর আইজ্যাকের অ্যাটাক সম্পর্কে জানে এবং হেক্টর ড্রাকুলাকে জীবিত করার বিষয়টা নিয়েও চিন্তা ভাবনা করেছে। যাই হোক, হেক্টর লেনোরকে একটা ম্যাজিক্যাল জেলখানার মধ্যে বন্দি করে দেয়, যেটার মধ্যে থেকে লেনোর চাইলেও বের হতে পারবে না। আর এখানেই আমরা জানতে পারি যে হেক্টর পুরো ক্যাসেলের মধ্যে জাল বিছিয়ে রেখেছে। আমরা হেক্টরকে দেখেছিলাম ক্যাসেলের ফাটলগুলোর মধ্যে পাথর রাখতে, আর হেক্টর সেগুলোর মাধ্যমে এক ধরনের ফাঁদ তৈরি করেছে। সেখানে হেক্টরের সামনে আইজ্যাক এসে পৌঁছায়, আর হেক্টর মনে করেছিল আইজ্যাক এখানে তাকে মারতে এসেছে। তবে আইজ্যাক হেক্টরকে বলে সে হেক্টরকে মারবে না। আইজ্যাক হেক্টরকে বলে যে কিভাবে তারা দুজনেই আরেকজনের গোলাম ছিল, কিন্তু এখন তারা নিজেদের রাস্তায় যেতে পারবে। আইজ্যাক এখানে হেক্টরকে বলে যে তার নাইট ক্রিচারগুলোকে আদেশ করতে পিছিয়ে যাওয়ার জন্য। তবে হেক্টর আইজ্যাককে বলে সে এটা করতে পারবে না, কারণ হলো লেনোর হেক্টরকে একটা রিং পরিয়ে দিয়েছে। তো এখানে হেক্টর আইজ্যাকের কাছ থেকে তার ছুরিটা চায়, যেটা দিয়ে হেক্টর তার ওই আঙুলটাকেই কেটে ফেলে যেটার মধ্যে লেনোরের পরানোর রিংটা রয়েছে। যে কারণে হেক্টর লেনোরের গোলামি থেকে মুক্ত হয়ে যায়, আর সকল নাইট ক্রিচারের কন্ট্রোল তার কাছে চলে আসে। তারপরে হেক্টর আইজ্যাককে একটা স্টার শেপের যন্ত্র দেয়, যেটা দিয়ে আইজ্যাক ক্যাসেলের মধ্যে থাকা ফাঁদগুলোকে অ্যাক্টিভ করতে পারবে। আমরা জানতে পারি এই ফাঁদ অ্যাক্টিভ হয়ে গেলে
কার্মিলার প্রাসাদ থেকে পালাতে পারবে না, আর তার সাথে সাথে আইজ্যাককে সরাসরি কার্মিলার সামনে পৌঁছে দিবে। আর এখানেই আমরা দেখতে পাই যে কার্মিলা একাই নাইট ক্রিচার মেরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। আর আইজ্যাকের এখানে আসার সাথে সাথেই কার্মিলার সাথে একটা ভয়ানক লড়াই হয়। আর এখানে আইজ্যাক কার্মিলার সাথে লড়াই করার জন্য নিজের সবচাইতে পাওয়ারফুল নাইট ক্রিচারগুলোর সাহায্য নেয়। আর এখানে যে ফাইটিং সিনগুলো দেখানো হয়েছে সেগুলো আসলেই অনেক অসাধারণ, যেখানে আমরা দেখতে পাই যে কার্মিলা একাই কিভাবে একটার পর একটা নাইট ক্রিচারগুলোকে মেরে যাচ্ছিল। চারিদিকে নাইট ক্রিচারের বডি পড়ে রয়েছে আর ফ্লোর রক্তে লাল হয়ে গেছে, কিন্তু নাইট ক্রিচারের সংখ্যা বেশি হওয়ার কারণে একটা সময় পরে গিয়ে কার্মিলা ক্লান্ত হয়ে যায়। আর কার্মিলা আইজ্যাকের কাছে হার মানতে চায় না, এই জন্য নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। কিন্তু যাওয়ার আগে সে আইজ্যাককে বলে যে সে জাহান্নামে আইজ্যাকের জন্য অপেক্ষা করবে। মোরানা এবং স্ট্রেগা যখন সেখানে ফিরে আসে তখন তারা দেখতে পায় যে তাদের ক্যাসেল একটা লাশ ঘরে পরিণত হয়েছে, এবং তারা এটাও বুঝতে পেরে যায় যে কার্মিলা মারা গেছে। তাদের মনে হয় যে যদি কার্মিলা মারা যায় তাহলে লেনোরের বাঁচার কোনো চান্সই নেই। তারা কাসালের মধ্যে গিয়ে লড়াই করে না, এর বদলে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা একটা নর্মাল জীবন কাটাবে, যেখানে তাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। তারপরে হেক্টর এবং আইজ্যাককে এটা ডিসাইড করতে হবে যে তারা কি ড্রাকুলাকে ফিরিয়ে আনবে নাকি না। আইজ্যাক বলে যে এখন ড্রাকুলার রেস্ট করাটাই উত্তম, আর এখন থেকে তারা দুজন নিজেদের রাস্তায় চলবে। এখানে হেক্টর লেনোরের সাথে একা থাকতে চায় এবং লেখাপড়া করে জ্ঞানী হয়ে আরো ভালো কিছু করতে চায়, আর সে কখনোই অন্য কারো কন্ট্রোলে থাকতে চায় না। আর অন্যদিকে ওয়ার্নিয়া এবং রেডকো রয়্যাল কোর্টের লোকেশন জানতে পেরে যায়, কারণ তারা জামফিরের উপরে ওই ট্র্যাকিং ডিভাইসটা লাগিয়ে দিয়েছিল। এখন যেহেতু তারা কোর্টের লোকেশন জেনে গেছে তখন রেডকো ওয়ার্নিকে ছেড়ে দেয়, মানে সে ওয়ার্নিকে জানিয়ে দেয় যে সে ওয়ার্নির সাথে কাজ করবে না। রেডকো মনে করে যে সে হলো একটা সোলজার আর ওয়ার্নি হলো একটা তুচ্ছ ক্রিমিনাল। এর মধ্যে ট্রেভার এবং সাইফাও রয়্যাল কোর্টকে দেখতে চায়, আর এটা দেখে মনে হচ্ছে এখানে আরো একটা লড়াই হবে। এখানে আমি আপনাদেরকে আরো একটা কথা বলে দেই, সেনজামিন আলুকার্টের ক্যাসেলের মধ্যে কিছু পাথর রাখছিল যেগুলোর মধ্যে হেলের সিম্বল রয়েছে, আর তার কাছে একটা আজব নোটবুক রয়েছে, সেটার মধ্যে কিছু পড়তে থাকে অথবা লিখতে থাকে। এর মধ্যে সে ওয়ার্নি এবং ওই ম্যাজিশিয়ানটার সাথে কন্টাক্ট রাখে এবং সেনজামিন তাদেরকে বলে দেয় যে সে লোকেশন পেয়ে গেছে। এদিকে সেনজামিন এবং সাইফা রয়্যাল কোর্টের মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে তারা তার্গো বিস্তারের লোকেদেরকে ক্ষুধা এবং পিপাসায় নাজেহাল দেখতে পায়। আর শুধু তাই না, জামফির নিজের রাজা এবং রানীর লাশকে রেখে দিয়েছে যেগুলো অনেক আগেই মারা গেছে। জামফির এটা মনে করে যে তার রাজা এবং রানী একদিন জেগে উঠবে আর সবাইকে বাঁচাবে, এবং তাকে দেখে মনে হচ্ছিল তার মাথার মধ্যে মেন্টালি সমস্যা হয়েছে। সেখানেই হোলি ওয়াটারের পাশে মানুষের পিপাসায় অবস্থা খারাপ, কারণ হলো জামফির তাদেরকে পানি পান করতে দিচ্ছে না, কারণ সেগুলো তাদের প্রোটেকশনের জন্য ছিল ভ্যাম্পায়ার এবং নাইট ক্রিচারদের থেকে। সাইফা এবং ট্রেভারের অনেক বুঝানোর পরে জামফির এটা মেনে নেয় যে তার রাজা এবং রানী আর কখনোই ফিরে আসবে না। আর ঠিক তখনই সেখানে রেডকো এবং তার নাইট ক্রিচাররা চলে আসে। রেডকো এবং তার নাইট ক্রিচাররা সেখানে থাকা লোকেদেরকে মারতে শুরু করে দেয়, আর ট্রেভার, সাইফা এবং জামফির লোকেদেরকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে আলুকার্টের ক্যাসেলের মধ্যেও নাইট ক্রিচারের আর্মি হামলা করে। নাইট ক্রিচারগুলো ডাইনেস্টির লোকেদেরকে মারতে শুরু করে দেয়, আর মরার পরে তাদের সোল আলুকার্টের ক্যাসেলের ভিতরে সেনজামিনের রাখা হেলের সিম্বলগুলোকে অ্যাক্টিভ করে দেয়। সেখানেই সেনজামিন নিজের কাছে থাকা চাবির ব্যবহার করে ইনফাইনাইট করিডোরের দরজা খুলে দেয়, আর মারা যাওয়া লোকেদের সোল সেটার ভিতরে যেতে শুরু করে। নাইট ক্রিচারের আর্মি সংখ্যায় অনেক বেশি ছিল, যে কারণে আলুকার্টের তাদেরকে শেষ করতে অনেক সময় লাগছিল। আর কিছু নাইট ক্রিচার কাসালের ভিতরেও চলে যায়। এগুলোকে মারার পরে আলুকার্ট এবং গ্রেটা সোলগুলোকে ফলো করতে করতে আলুকার্টের ছোটবেলার রুমে চলে আসে, যেখানে সেনজামিন কিছু একটা করছিল, মানে সেনজামিন ইনফাইনাইট করিডোরকে সম্পূর্ণভাবে খোলার চেষ্টা করছে। আসলে এই জায়গাটাতেই আলুকার্ট ড্রাকুলাকে মেরেছিল, এই জন্য এই স্পেলটা এখানেই সবচেয়ে ভালো কাজ করবে, যেন তারা ড্রাকুলাকে ফিরিয়ে আনতে পারে। আর শুধু তাই না, তারা ড্রাকুলার সাথে সাথে ড্রাকুলার ওয়াইফ লিজাকেও ফিরিয়ে আনতে চায়, যেটাতে তারা ড্রাকুলা এবং লিজার সোলকে মিলিয়ে একটা ভয়ানক এন্টিটিকে বানাতে পারবে। সেনজামিনের মতে এটাই হলো অ্যালকামির আসল লক্ষ্য। এগুলো করে সেনজামিন নিজেকে অলমোস্ট একটা গড মানতে শুরু করে দিয়েছে। এদিকে তার্গো বিস্তারের মধ্যে টেবার রেডকোর সাথে লড়াই করে, আর সাইফা এবং জামফির বাকি নাইট ক্রিচারগুলোর সাথে। এর মধ্যেই আমরা ওয়ার্নিকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে আন্ডারগ্রাউন্ড কোর্টের ভিতরে চলে আসে। যেমন রেডকো বলেছিল সে একজন পারদর্শী ফাইটার, আর সে বেলমন্টকে প্রায় হারিয়ে দিয়েছিল। তবে রেডকো নিজের শক্তি নিয়ে একটু বেশি বাহবা করে। রেডকো তার্গো বিস্তারের লোকেদের উপরে আক্রমণ করে আর একটা বাচ্চা এবং তার মাকে মারার চেষ্টা করে, কিন্তু সেখানে জামফির এসে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ঠিক তখনই বেলমন্ট সেখানে এসে রেডকোকে শেষ করে দেয়। এর মধ্যেই ওয়ার্নি লুকিয়ে লুকিয়ে রাজা এবং রানীর কক্ষে গিয়ে তাদের পিছনেই একটা ম্যাজিক্যাল মিরর খুঁজে পায়, আর ওই মিররের মাধ্যমে সে সেনজামিনকে দেখতে পায় যে ইনফাইনাইট করিডোরের পোর্টাল ওপেন করছিল। ওয়ার্নিও মিররের মাধ্যমে
মাধ্যমে সেনজামিনের কাছে চলে আসে আর বেলমন্ট এবং সাইফাও তার পিছনে যায়। তবে তারা ড্রাকুলার ক্যাসেলের অন্য জায়গায় চলে আসে। ওয়েল আলুকার্ড ক্যাসেলের মধ্যে এখনো নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করছিল আর সাইফা এবং ট্রেভার টেলিপোর্ট হয়ে সেখানেই পৌঁছেছে। ট্রেভার, সাইফা এবং আলুকার্টের আবারও একবার রিউনিয়ন হয় যেখানে তারা আবারও একসাথে লড়াই করবে। তারা তিনজন একসাথে নাইট ক্রিচারগুলোর সাথে লড়াই করে। আর এদিকে আমরা একটা কঠিন টুইস্ট সম্পর্কে জানতে পারি। ওয়ার্নি আসলে কোনো ভ্যাম্পায়ার না। সে প্রথমে তো ওই ম্যাজিশিয়ানের রূপে চলে আসে যে সেনজামিনকে ইনফাইনাইট করিডোরের চাবিটা দিয়েছে, আর তারপরে গিয়ে সে নিজের আসল রূপে আসে যেটার নাম হলো গ্রিন রিপার অথবা ডেথ। ডেথ এমন একটা ক্রিচার, যত মানুষ মারা যাবে ডেথ ততই শক্তিশালী হতে থাকবে। এই জন্যই সে ড্রাকুলাকে জীবিত করতে চায় যেন দুনিয়ার মধ্যে অনেক বড় সংখ্যায় মানুষদের মৃত্যু হয়। আর শুধু তাই না, সে ড্রাকুলা এবং লিসাকে ফিরিয়ে এনে একটা র্যাপিস নামের মনস্টারকে বানাতে চায়। সেনজামিন এবং ড্রাকুলার ফলোয়াররা মিলে ড্রাকুলার জন্য একটা বডিকে তৈরি করেছে যেটার মাধ্যমে ড্রাকুলা জীবিত হয়ে উঠবে। আর এই বডিটার মধ্যে অর্ধেক হলো পুরুষের পার্ট আর অর্ধেক হলো মহিলার পার্ট। আর কিছু সময়ের জন্য ড্রাকুলা এবং লিসার সোলকে হেল থেকে টেনে বের করে নিয়ে আসা হয় আর তাদের দুজনের সোলকে ওই বডির মধ্যে ঢুকিয়ে জীবিত করে দেওয়া হয়। ট্রেভার, সাইফা এবং আলুকার্ড কিছুই করতে পারছিল না কারণ তাদের আশেপাশে একটা ব্যারিয়ার ছিল। তখন ট্রেভার নিজের চাবুক দিয়ে লাগাতার ব্যারিয়ার মধ্যে আক্রমণ করতে থাকে যে কারণে সেটা ভেঙে যায়। আর সেনজামিনও তখন নিজের ভুল বুঝতে পারে যে সে একটা দানবকে তৈরি করছে। এই জন্য সেনজামিন এবং ট্রেভার মিলে ড্রাকুলা এবং লিসার রেবিসকে নষ্ট করে দেয়। আর এটা করার কারণে কাসালের মধ্যে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টের মধ্যে একটা ছুরি সেনজামিনের বুকের ভিতরে ঢুকে যায়। মানে সেনজামিন নিজের শেষ সময়ে ছিল। আর এই শেষ সময়ে সেনজামিন নিজের ওয়াইফকে পোর্টালের মধ্যে দেখতে পায়। সেনজামিনের ওয়াইফ পিছনে তাকায় আর তার সাথে সাথেই পোর্টালটা বন্ধ হয়ে যায়। আর এগুলো দেখার পরে গ্রিন রিপার অনেক বেশি রেগে যায়। তখন সে ইনফাইনাইট করিডোরের চাবিকে ব্যবহার করে নিজেকে পাওয়ার আপ করে। আর ট্রেভার ডেথের সাথে লড়াই করার আগে সাইফাকে নিজের মনের কথা বলে দেয় যে সে তাকে ভালোবাসে। তোমাদের মনে আছে তো, ট্রেভার একটা ম্যাজিক্যাল শট আর একটা পাথর পেয়েছিল যেগুলো একটার সাথে আরেকটা মিলে যায়। তখন ট্রেভার এই অস্ত্রটাকে ব্যবহার করে ডেথের সাথে লড়াই করার জন্য। আসলে এই অস্ত্রটা হলো বেলমন্ট ফ্যামিলির একটা স্পেশাল ওয়েপেন যেটা শুধু বেলমন্ট ফ্যামিলির মেম্বাররাই ব্যবহার করতে পারে। আর এটার মধ্যে এমন পাওয়ার আছে যে এটা যে কোনো এন্টিটিকে নিমিষেই শেষ করে দিতে পারে। এটা করতে ট্রেভারকে ডেথের মাথার মধ্যে অ্যাটাক করতে হবে, যেটা করা এত সহজ ছিল না। এই লড়াইয়ে ট্রেভার কয়েকবার মরতে মরতে বাঁচে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে সফলভাবে ডেথের মাথার মধ্যে অ্যাটাক করতে পারে। কিন্তু ডেথের ধ্বংসের কারণে যে বিস্ফোরণ হয় এটাতে সবকিছু ধ্বংস হয়ে যায়। তো এখানে আমি আবারও তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে ওয়ার্নি মানে ডেথ কি চেয়েছিল। সে কোনোভাবে ড্রাকুলাকে জীবিত করে দিবে আর তখন ড্রাকুলা পৃথিবীর মধ্যে মৃত্যুর তাণ্ডব চালাবে। আর এত মৃত্যুর কারণে ডেথ আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। অন্যদিকে হেক্টর এবং লেনর মুলার জুস খেতে খেতে স্ট্রেংথ সম্পর্কে আলোচনা করে। তুমি শক্তিশালী বলে যে অন্য কাউকে মারবে এটা ঠিক না। তুমি নিজের শক্তিকে ব্যবহার করে অন্য একজনকে রক্ষাও করতে পারো। লেনর এখন আর একটা জেলখানার মতো জীবনে বন্দী থাকতে চায় না, যে কারণে সে জীবনে প্রথমবার সূর্য ওঠাকে দেখতে চায়। মানে ভ্যাম্পায়াররা তো কখনোই সূর্যের সামনে যায় না, গেলেই তো মারা যাবে। যে কারণে লেনর সূর্য ওঠা দেখার জন্য বাহিরে চলে আসে আর সূর্যের কারণে তার ডেথ হয়ে যায়। এতে হেক্টরের মন খারাপ ছিল, কিন্তু তারপরেও হেক্টর খুশি যে লেনর নিজের ইচ্ছাতেই এটা করেছে। এদিকে আলুকার্টও নিজের মানুষের পাঠটাকে মেনে নেয়, কারণ এখন আলুকার্টের সাথে একটা সঙ্গী আছে গ্রেটা, যাকে আলুকার্ট পছন্দ করতে শুরু করেছে। মানে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। আর শুধু তাই না, আলুকার্ট গ্রেটাকে অফার করে যে গ্রেটার গ্রামের লোকেরা চাইলে এখানেই থাকতে পারবে, যেটাতে গ্রেটা খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ তাদেরকে রক্ষা করার জন্য আলুকার্টের মতো একজন এখানে আছে। তবে সাইফার অবস্থা খারাপ ছিল, কারণ ট্রেভারকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই লড়াইয়ের পরে ট্রেভার গায়েব হয়ে গেছে, যে কারণে তাদের মনে হয় যে হয়তো সে মারা গেছে। আর এখানেই আমরা জানতে পারি যে সাইফা আসলে প্রেগনেন্ট। সে ট্রেভারের বাচ্চার মা হতে চলেছে। এই কারণেই সাইফার মন খারাপ, তাই সে কারো সাথেই কথা বলে না। সাইফা এখান থেকে গিয়ে তার নিজের লোকেদের সাথে থাকতে চায়, তবে আলুকার্ট তাকে থামিয়ে দেয়, কারণ আলুকার্ট এখানে একটা গ্রাম তৈরি করবে আর সে অফার করে যে সাইফা চাইলে এখানেই থাকতে পারবে। সাইফার এই আইডিয়াটা পছন্দ হয়, তারপরেও সাইফা এখান থেকে চলে যেতে চায়। সাইফা যখন চলে যাচ্ছিল তখনই ড্রাকুলার ক্যাসেলের সামনে গোড়ার মধ্যে চড়ে একটা লোক আসে, যেটা আর কেউ না ট্রেভার ছিল। হ্যাঁ বন্ধুরা, ট্রেভার অনেক আহত ছিল, কিন্তু তারপরেও জীবিত রয়েছে। ট্রেভার তখন এটা এক্সপ্লেন করে যে সে কিভাবে বেঁচে গিয়েছে। আসলে মারা যাওয়ার আগে সেনজামিন ইনফাইনাইট করিডোরের পোর্টালকে ওপেন করে ট্রেভারকে সেটা দিয়ে টেলিপোর্ট করে দেয়, যে কারণে শেষ মুহূর্তে এসে ট্রেভারের জীবন বেঁচে যায়। তার মানে হলো তাদের এখানে হ্যাপি এন্ডিং হয়েছে। তখন সিন শিফট হয়, আমরা একটা পুরুষ এবং মহিলাকে দেখতে পাই, যারা আসলে ড্রাকুলা এবং লিসা ছিল। তারা দুজন হেল থেকে মুক্তি পেয়ে কিভাবে জীবিত হয়ে গেল তারা নিজেরাও জানে না। তারা ডিসাইড করে যে কিছু সময়ের জন্য তারা আলুকার্ট থেকে দূরে থাকবে।
থাকবে যেন আলুকার্ড নিজের জীবনের জন্য একটা লক্ষ্য তৈরি করতে পারে। এই জন্য তারা দুজন ডিসাইড করে যে তারা দুজন মিলে পুরো দুনিয়ার জার্নিতে বের হবে। সিজন 4 এর সাথেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল কাসালভেনিয়া সিরিজের লাস্ট সিজনের কাহিনী, যেখানে আমরা দেখতে পারলাম যে এই সিজনের সাথেই সব ক্যারেক্টারের হ্যাপি এন্ডিং হয়েছে। তো যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর তারপরে তোমরা কোন সিরিজটা দেখতে চাও সেটা কমেন্টে জানাবে।